ইউ আর জাস্ট মানে ইউজিং মি লাইক এ টিস্যু পেপার, নাথিং এলস। আমি টিস্যু পেপার না তো। তখন আমি হচ্ছে আমার একটা বাইক নিয়ে আমি বের হয়েছি, রূপান টাওয়ারে গেলাম। যাওয়ার পরে যে আমি মিটিং রুমে ঢুকছি, লাইক আমি যখন মিটিং রুমে ঢুকে দেখে যে আমার অপোজিটের কিছু লোকজন ছিল যারা লিটারালি আমার এতদিন পর্যন্ত অ্যাভয়েড করে আসতেছিল, আমারে দেখে এদের চেহারা পুরো এরকম হয়ে গেছে। মানে মানে মনে হচ্ছিল যে এতক্ষণ তারা খুবই কনফিডেন্ট যে এই যে আমি আজকেই বৈষম্যের একটা হেস্তনেস্ত করে ফেলবো, যেই আমি ঢুকছি সাথে মানে মানে ওয়াই শি হিয়ার, সে এখানে কেন আসছে, মানে ইটস লাইক দ্য আই এম দ্য ব্যাড বিচ, এবং আমাকে যে কোনোভাবেই হোক এখান থেকে সরাইতে হবে, এরকম একটা মুডে চলে গেছে। এবং আমি তো পুরা মানে একদম আমি পুরো সোয়াগ মেরে গিয়ে একদম ওই মুখপাত্র চেয়ারটাতে বসতিও নয়, গিয়ে বসে একদম পায়ের উপর পা তুলে আমি বৈশা খাইতেছি। মানে আমার কাছে আমার একটা চকলেট ছিল বা কিছু একটা ছিল, আমার আই ক্যান স্টিল রিমেম্বার, আমার এত পানি ছিল পুরো পার্টটা। মানে মানে আমি হচ্ছে একটা চকলেট খাইতেছি এবং আমার পাশে ওই ব্যক্তি যে আমার ফোন ধরতেছে না 10 দিন ধরে, সে বসে সালিশ বিচার করতেছে, সালিশ বিচারের মতো করে আহ্বায়ক নির্বাচন করতেছে। এন্ড আই এম লাইক মানে পুরো একদম তার যে এক্সিস্টেন্স আছে এটা পাত্তা টাত্তা না দিয়ে আমি চকলেট খাইতেছি। অ্যান্ড হি ওয়াজ লাইক মানে খালি এরকম করে তাকাচ্ছে যে খিরে ও করতেছে এটা কি। অ্যান্ড আই এম লাইক মানে মানে আমার অবস্থা হচ্ছে যে আমি কোনো পাত্তা দিচ্ছি না, আমি একটা চকলেট খাইতেছি, আর সে হইতেছে পুরা মানে আনকমফোর্টেবল হয়ে গেছে আমার প্রেজেন্সের জন্য। অ্যান্ড মানে তারা যে খুবই আনকমফোর্টেবল হয়ে গেছে আমি ওখানে থাকার কারণে, এটা খুব ভালো করে বোঝা যাচ্ছিল। কারণ তারা পুরো প্ল্যান করে রাখছে যে আজকের মধ্যেই একটা আহ্বায়ক কমিটি দিয়ে আজকের মধ্যে হচ্ছে যে এই মানে আমার কোনো মতে এখান থেকে বিদায় করবে, এরকম একটা চিন্তার মধ্যে তারা ঢুকে গেছে। সো যখন আমি ওখানে ঢুকছি, এটা তো হচ্ছে যে সবার থেকে পোর্টফোলিও নেওয়া হচ্ছে, তো আমি ঢুকে দেখি যে আমাদের নির্বাহী কমিটির একজন, সে হচ্ছে তার নিজের পোর্টফোলিও দিচ্ছে যে সে কি কি করছে 6 মাস ধরে বা 1 বছর ধরে, আগস্টের পর থেকে এগুলো হচ্ছে সে বর্ণনা করতেছে। অ্যান্ড মানে পরে ঠিক হয়েছে কি ডিসকাশনের ভিত্তিতে ইয়ে করবে, ডিসকাশনের ভিত্তিতে আহ্বায়ক সদস্য যে ঠিক করবে। তো আমি কিনা কিচ্ছু বলতেছি না, আমি কিন্তু চুপ করে আছি। তো এক পর্যায়ে ওনারা এখানে 2-3 জন ছিল, তারা বলতেছে যে আচ্ছা তারা বলতেছে যে আহ্বায়ক নির্বাচিত হবে না, সে আসলে মানে যুগ্ম বা এই ধরনের কিছু হইতে পারবে না, সে হইতেছে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যেতে হবে, সে হচ্ছে সদস্য সচিব হইতে পারবে না, এটা হচ্ছে রুলস। এই রুলসে যদি অ্যাগ্রি করে তাহলে হচ্ছে ওরা পরবর্তী স্টেপে যাবে। এইটা হচ্ছে যে এইটা দিয়ে ওনারা কথা শুরু করছে আমার সাথে। মানে এই জিনিসটা এরকম যে মানে নির্বাহী কমিটির যে ছেলেটা, সে বলতেছে উমা বাপু তো আসছে এখানে, তো আমার মনে হয় যে আহ্বায়ক সংক্রান্ত আলাপটা এখানে শেষ করে ফেলা উচিত। তখন হচ্ছে যে আমার পাশে বসা ওই ব্যক্তি, উনি বলতেছে যে হ্যাঁ ওইটা তো শেষ করা উচিত, কিন্তু এক্ষেত্রে রুলস কি হবে যে আহ্বায়ক হতে পারবে না, সে সদস্য সচিব, সে কোনো সদস্য সচিব পদে আর দাঁড়াইতে পারবে না, মানে সে কিছুই করতে পারবে না, সে প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরায় নিতে হবে। যদি রাজি থাকে তাহলে আমরা এটাতে আগাইতে পারি। কি উমামা আপনি এগ্রি করেন? মানে আমার সাথে এই টোনে কথা বলতেছে। অ্যান্ড আই সি অ্যারাউন্ড দ্য টেবল, মানে পুরা টেবিলটা আমি ঘুরে দেখলাম, চোখ দিয়ে দেখলাম যেটা লিটারেলি কিছু মানুষকে তারাই ফোন দিয়ে আনছে, যেটা তাদেরই ওই ক্লোজ মানুষজন বা এরকম কিছু, অনেককে চিনি অনেককে চিনি না। অ্যান্ড আই ওয়াজ লাইক যে ওকে ভেরি ফাইন, এখানে তো সব নিজের ভাই ব্রাদার যেটা করে আর কি, সব ভাই ব্রাদার এনে বসায় রাখছে যে ভোটেও যদি যায়, ইন কেস যদি ভোটেও যায় তাও যাতে হইতেছে আমারে হারাইতে পারে। সো জাস্ট লাইক ওকে, সেটা হচ্ছে যে মোটামুটি উভয় প্ল্যান করে রাখছে। সো আচ্ছা, আমার ওই সময় যেটা হয়েছে, আমি তো ফ্রাস্ট্রেটেড ছিলাম, এতগুলা দিন এতগুলা মাস মিলে আমি পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। তার মধ্যে এখন যখন এইসব রং তামাশা দেখি তখন মানে ইচ্ছা করে যে মাথাটা বাইরেই বৈশা। সো আমি ওই ভাইয়ের এসে যখন আমাকে বলতেছে যে আহ্বায়ক না হইতে পারলে সদস্য হইতে বইতে পারবে না, আপনি কি রাজি? আমি শুনে বলতেছি যে মানে হোয়াই আর ইউ আস্কিং মি দিস, মানে আপনি আমাকে কেন আইসা জিজ্ঞেস করতেছেন? আপনি তো আরেকজন যে ছেলেটা আছে তাকে জিজ্ঞেস করবেন, তাকে তো আপনি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবেন না
যে আমরা মানে অবভিয়াসলি এটা তো সিনিয়রকে তো সাধারণত এটা জিজ্ঞেস করে না, যারা তুলনামূলক পদবিতে বা থাকে, পদবিতে বা হচ্ছে বয়সে জুনিয়র থাকে, তাদেরকে হচ্ছে সাধারণত একটা ক্লজ জিজ্ঞেস করা হয়, দেন হচ্ছে যে সিনিয়রের কাছে মুভ করা হয়। এইটা তো একদমই আউট অফ কার্টেসি। জিনিসটা আমার কাছে জিনিসটা কিরকম যে ধরেন 2 দিন আগ পর্যন্ত আমাকে রীতিমতো ডাইকা এই প্ল্যাটফর্মে আনা হয়েছে, অ্যান্ড এখন এসে আমাকে লাইক জুতার পাপোশের মতো করে আমাকে ব্যবহার করা হচ্ছে। পাপোশ আমার মনে হইতেছে আমি একটা লিটারেলি মানে জলজ্যান্ত জুতা মুছার পাপোশ, এবং আমার উপরে পাড়ায় পাড়ায় যাইতেছে এরা। আমার কাছে জিনিসটা ওরকম ফিল হয়েছে। এবং এরপরেও হচ্ছে যে টেবিল ঘুরে আরো কি জানি আলাপ হইতেছিল, আলতু ফালতু আলাপ। এর মধ্যে একটা কথা বলছে যে কি তুমি একটা তুমি ছেড়ে দাও বা এরকম কিছু একটা, আমি এটা মনে করতে পারছি না। বলছে উমা তুমি ছেড়ে দাও এরকম করে বলতেছিল। একটা ছেলে ছিল পাশে, ওর নাম আমি খুব ভালোভাবে জানি, আমি বলবো না। সে আমার খুবই বিরক্ত করছে, খুবই ইরিটেটিং একটা মানুষ। মানে কি বলে, মাথার থেকে জবান চলে বেশি আর কি। কিছু মানুষ থাকে না, মাথা চলার আগে জবান চলে, ওরকম মানুষ আর কি। তো খুবই ইরিটেটিং একটা মানুষ ছিল। এবং দ্যাট ওয়াজ আ টাইম এরা না লিটারেলি হচ্ছে যে পিঞ্চ করতেছে এবং গ্যাস লাইটিং করতেছে ওই মুহূর্তে, এবং আমার সাথে এমন ভাবে ব্যবহারগুলো করতেছে যে লাইক আই এম নাথিং, এবং আমি হচ্ছে একটা ওয়েস্টেজ প্রোডাক্ট, আমাকে যে কোনো ভাবে হোক এখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টাইপ অফ বিহেভিয়ার আই ওয়াজ গেটিং এট দ্যাট টাইম। আমি লিটারেলি ওই সময়ে আমার চোখের সামনে সব ফ্ল্যাশ হওয়া শুরু হয়েছে যে আমি 4-5 মাস যাবৎ এই প্ল্যাটফর্মে আইসা কি সহ্য করছি, এবং আমার হচ্ছে মাথার মধ্যে তো পুরো গরম উঠে গেছে। এবং আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমার সামনে একটা খালি জগ ছিল, সেই খালি জগটা আমি টেবিলের উপরে করছি। কি করছি, ওই যে টেবিল যেটা ছিল সামনে, এই টেবিলের উপরে আমি মেলা মারছি। তো মেলা মারার পর জগ কারোরই গায়ে লাগে না, ওটা টেবিলের উপরই পড়ছে। এবং পাশে 3 জন ছিল, ওই 3 জনের একজনের আমি খুব বিশ্রী একটা গালি দিছি। আই ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট ইট, ওকে, হি ডিজার্ভ ইট। এবং যার ব্যাপারে বলা হচ্ছে যে আমি একজন মানুষের উপরে আমি তেড়ে আসছি বা গায়ে হাত তুলছি, ইট ওয়াজ নাথিং লাইক ইট। এবং আই ফিল সো সরি। যেটা হচ্ছে ওদের তো খুবই বাজে একটা প্র্যাকটিস ছিল, ওদের যে কোরামের লোকজন, ওদের তো খুব বাজে প্র্যাকটিস ছিল যে মিটিং এর মাঝখানে টেবিলের মধ্যে থাপড়াবে আর কি, মিটিং এর মধ্যে টেবিল চাপড়ায়, এবং হচ্ছে যে চিল্লায় কথা বলে। সো আমি হচ্ছে টেবিলটা বাম হাত দিয়ে আমি যখন টেবিলটা চাপড়াইতে গেছি, তখন আমার পাশে বসে একজন ভাইয়া ছিল, মানে উনি কোনো দিক থেকে কোনো দোষী ছিল না। সো ওই ভাইয়ার হচ্ছে এই দিকে লাইক এই জায়গাটাতে লাগছে আর কি। এবং আমি খুব সরি ফিল করছিলাম ওই সময়ে। এবং আমি হচ্ছে যাই হোক, আমি খুবই ওই ছেলেটাকে গালিগালাজ করার পরে এরপরটা আমি রীতিমতো ওখানে আহাজারি করা কান্নাকাটি করছি অনেক। এটা ঠিক হয়নি, আমি খুব কান্নাকাটি করে ফেলছিলাম। গালি দেওয়ার ব্যাপারে আমি মোটেও আফসোস করি না, গালিটা একদম ঠিক ছিল, আরো কিছু দেওয়া উচিত ছিল, কিন্তু ওই ছেলেটা ডিজার্ভ করতো। আল্লাহ, এই ছেলেটার যে কি পরিমাণ বাটপার, আমি জীবনে খুব কম বাটপার দেখছি সেটার মতো। আমি নাম মুখে আনতে পারতেছি না, বাট হি ইজ সো বাজে একটা মানুষ। আমি উফ, আই এম ডান, আমি ডিল করে ফেলছি ভাই এইসব জিনিস, আই এম ডান। অ্যান্ড এটার পরে যেটা হয়েছে যে আমি যখন ওই রুম থেকে বের হয়ে যাচ্ছি, তখন যে ভাইয়াটার গায়ে এদিকে আমার হাত লাগছে, আমি কিন্তু বের হয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে ওই ভাইয়াটাকে আমি সরি বলতেছি যে ভাইয়া আমি এক্সট্রিমলি সরি, আমি কাজটা ঠিক করিনি, এটা বলে আমি হচ্ছে বের হয়ে গেছি। অ্যান্ড দেন আমি বের হয়েও কাঁদছি, যেটা হয় আর কি। আমি হচ্ছে যে ওই সময় আই লস্ট ইট অ্যান্ড আই ওয়াজ অলমোস্ট ক্রাইং, পুরা টাইম কাঁদতেছি এবং অনেক বেশি কাঁদতেছি। আমি নিজেও কন্ট্রোল করতে পারছি না, অনেক বেশি কাঁদতেছিলাম এবং অনেক কিছু বলতেছিলাম, কাঁদতে অনেক কিছু বলতেছিলাম, আফসোস করতেছিলাম। 4-5 মাসের যে গ্রাজ জমেছিল ওগুলা আমি চিল্লাই বলতেছিলাম আর কি। অ্যান্ড অন্যান্য যে মেয়েরা ছিল তারা সামলানোর চেষ্টা করতেছে। অ্যান্ড ওই যে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলি
ওই যে ভাইয়াটা যার এদিকে হাত লাগছিল, ওই ভাইয়াটার সাথে আমার সেদিন আমি যখন কান্না করতেছি, উনি কিন্তু কেউ আসে নাই, ওই ভাইয়াটা উঠে আসছে, উঠে এসে আমাকে সে কনসোল করছে, ঠিক আছে, আমাকে সে মানে মানে সে আমাকে থামাইছে, পানি এনে দিছে, সে আমাকে হচ্ছে যে সামলানোর চেষ্টা করছে। সেদিন রাতের বেলাও তার সাথে কথা বলছি, সে আমাকে রাতের বেলা বলতেছে যে আপু ওরা তো খুবই খারাপ কাজ করতেছে, ওরা আমাকে বারবার বলতেছে আমি যাতে আপনার নামে মামলা করি, নাইলে আপনার নামে একটা ফেসবুক স্ট্যাটাস দিই যে আপনি আমাকে মারধর করছেন বা আপনি আমার গায়ে হাত তুলছেন। তখন আমি তাকে বলছি যে ভাইয়া আপনি কি মনে করেন যে আমি আপনার গায়ে হাত তুলছি? তখন উনি হাসতেছে যে আমি আপনার ব্যাপারে এগুলো কেন মনে করবো, বিকজ ওই ভাইয়ার আমিও একজনের অনেক বছর ধরে চিনি। সো উনিও না খুবই লজ্জিত হয়ে গেছিল, মানে ওনার কাছে না খুব খারাপ লাগতেছিল যে পরিবেশটা এতটা খারাপ হয়ে গেছে, মানে বলার কিছু নাই, একে তো হাতের মধ্যে কিছু নাই, তার মধ্যে এই মানুষগুলোর মন মানসিকতাটা কথা এত খারাপ যে আসলে বলার মতো কিছু নাই। তো ওই ভাইয়াটা না খুব বেশি সরি ফিল করতেছিল। সো উনি আমাকে উল্টা কনসোল করতেছে, উনি আমাকে উল্টা বলছে যে আপু আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি শান্ত থাকেন, আপনার এগুলো নিয়ে আসলে ভাবার কোনো দরকার নেই, আমি এই ধরনের কোনো অ্যাকশন নিব না। অ্যান্ড এরপর তো হচ্ছে ওই যে একটা বৈষম্যের ইফতারি করার সময় গিয়ে পেজে ওরা পোস্ট করে দিয়েছে যে আমি এই ইফতার বৈষম্য বিরোধী না, অ্যান্ড হ্যান ত্যান এ লট অফ থিংস। তো এরপরে ওরা হচ্ছে পুরাটা টাইম, এই যে মাঝখানে 10-15 দিন, মার্চের 12 তারিখ থেকে তারপর একটা যে ছেলে, কোন ইয়ারের পর আমি জানি না, ওই ছেলেটা হইতেছে মেবি মার্চের 26 বা 27 তারিখে, হ্যাঁ মানে ঈদের আগে আর কি ও একটা পোস্ট দিছে যে আমি একটা ছেলের গায়ে হাত তুলছি। তো এর মাঝখানে যে 15 দিনের মতো পুরা টাইম কিন্তু ওই ভাইয়াটাকে ওরা হচ্ছে মানে পার্সু করার চেষ্টা করছে, পুরাটা টাইম ওই ভাইয়াটাকে খোঁচাইতেছিল, ঠিক আছে, যে আপনি ওর নামে পোস্ট করেন, আপনি ওর নামে মামলা করেন, এই করেন সেই করেন, সাংবাদিক দিয়ে কল দেয়াইতেছে, ওই ভাইয়াকে কল দিয়ে বলছে যে হ্যাঁ আপনি উমামার ব্যাপারে বলেন, আপনি উমামার ব্যাপারে এইটা বলেন। আর ওই ভাইয়া উল্টা আমাকে কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে যে ভাইয়া মানে আপু আমাকে তো এরকম করতেছে, আমি কি করবো? আমি বলছি ভাইয়া এটা তো আমি কি বলবো আপনাকে বলেন। মানে আমার কিন্তু ওই মানুষটার প্রতি রেসপেক্টটা আছে, ঠিক আছে, ওই ভাইয়াটার প্রতি আমি খুবই এখনো পর্যন্ত রেসপেক্টটা রাখি। ওই ভাইয়াটাও এখনো পর্যন্ত আপনারা কেউ কিন্তু তার নাম বলতে পারবেন না, কখনো তার নাম কোথাও শুনবেন না। ইটস বিকজ হি মানে উনি কিন্তু ডিসেন্সিটা রক্ষা করছে, ওনার মধ্যে অতটুকু ডিসেন্সি ছিল যে এই জিনিসটা আসলে এইগুলো ফার্স্ট বিষয়, মানে ওইখানে সিচুয়েশন তো খুবই বাজে ছিল, ওখানে লোকজনের আচার আচরণ খুব বাজে ছিল, সেখানে তারা জাস্ট আমাকে একটা ইস্যু বানায় সামনে আনার চেষ্টা করছে, নাথিং এলস। এবং সে যে আমার সম্মানটা রক্ষা করার এতটা চেষ্টা করছে, স্টিল নাও সে আমার সম্মানটা রক্ষা করছে, আমি তার প্রতি কিন্তু খুবই গ্রেটফুল। আর মানে যখন হচ্ছে ওই ভাইয়াটা কোনোভাবেই কিছু বলতেছে না, কোনোভাবেই হচ্ছে যে আমার ব্যাপারে কিছু বলতেছে না, তখন ওই যে ছেলেটা মানে ফার্স্ট ইয়ারে পড়ে আই গেস, সেই ছেলেটা হচ্ছে সে ফেসবুকে বিশাল লম্বা চওড়া ইয়ে দিয়ে বলতেছে আমি মানসিকভাবে অসুস্থ, আমার বাংলা ভারতে ভর্তি করা উচিত অ্যান্ড অল দ্যাট সর্ট অফ থিং। এখন এগুলার বিচার আপনারা করবেন, এগুলা নিয়ে আমার আসলে কিছু বলার নেই। আমার জায়গাটা ওই সময় বলছি আর কি, যে ওই ঘটনাটার সময় আমার মেন্টাল সিচুয়েশনটা আসলে কেমন ছিল। আমি নিজেকে জাস্টিফাই করবো না, আমার কাজটা ঠিক করে নেই, আমি কেন এটা করতে গেলাম, মানে আসলে অনেক 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 মেন্টাল স্ট্রেস একসাথে হয়ে আমি পুরা শেষ, আমি সব ঢেলে দিছি ওই জায়গায়। এবং যে লোকটাকে আমি বাস্টার্ড বলছি না, আই ডোন্ট ফিল সরি, হি ডিজার্ভড ইট। ও যে কিরকম মানুষ ইউ ক্যান বিলিভ, এত খারাপ লোক আমি জীবন খুব কম দেখছি। এগুলো বাটপার একদম, মানে এগুলো পিওর বাটপার, মানে কোরামবাজি করবে, সিন্ডিকেট বাজি করবে, আর মুখে লম্বা লম্বা কথা বলবে, শুনে মনে হবে যে কি না কি একেবারে। যাই হোক, হোয়াট ক্যান আই সে। তো ও ঘটনা ও আচ্ছা, এরপরে এটা তো আছেই, আমি তো রাতের বেলা এই যে সব মানে যখন এই ঘটনাটা হয়েছে রাতের বেলা, তো আমি মেন্টালি খুবই আনস্টেবল হয়ে গেছি। তো এর মধ্যে আমাকে এসে কয়েকজন বলে কি
ওই যে আমার ব্যাপারে এরকম এরকম শুনতেছে, কি শুনতেছে, আমি নাকি একটা ছেলের গায়ে হাত তুলছি। আমি বলছি কোন ছেলের গায়ে হাত তুলছি বলো। তো দেন আমি শুনি ওরা ওদের যে ইন্টারনাল মেসেঞ্জার গ্রুপ থাকে না, ইন্টারনাল মেসেঞ্জার গ্রুপ, ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, এসব জায়গায় আমার ব্যাপারে কি বলতেছে, মানে আমি কি শুনতেছি বলি যে আমি নাকি হচ্ছে বৈষম্যবিধির রূপায়ণ টাওয়ারের বৈষম্যবিধির অফিসে বিশাল সিন ক্রিয়েট করছি এবং চিল্লায় চিল্লায় কান্নাকাটি করছি ইচ্ছা করে, যাতে সাংবাদিকদের অ্যাটেনশন নেওয়া যায় এবং যাতে হচ্ছে আমি কি করতে পারি, আমি মিডিয়া অ্যাটেনশন খুঁজতেছিলাম। বেসিক্যালি আমাদের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমি মিডিয়া অ্যাটেনশন খুঁজতেছি, আমি একটা অ্যাটেনশন সিকার এবং আমি হচ্ছে কান্না করছি বিকজ আমি হচ্ছে অ্যাটেনশন সিক করার চেষ্টা করতেছি। মানে সবাই ওকে, আমি কি বলবো আর, আমি অ্যাটেনশন সিক করার চেষ্টা করতেছি বিকজ আমি হচ্ছে যে আমি কান্না করতেছি বিকজ আমি অ্যাটেনশন সিক করার চেষ্টা করতেছিলাম। এটা নিয়ে আমার কি বলা উচিত আমি আসলে জানি না। তো মানে আমি বুঝি না কি বলবো মাঝে মাঝে, মানে ওই সময় এটা শুনে মানে আমি না পুরো পিসড অফ হয়ে গেছি যে কি ব্যাপার ভাই, এদের কি কমন সেন্স নাই নাকি তারা এই পুরো আওয়ামী লীগের মতো মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত, নাকি এদের মধ্যে ওই মানে হৃদয়টাই নাই, ওই যে একটা মানুষের মধ্যে একটা মিনিমাম হিউম্যান ব্যাপার থাকে না যে আচ্ছা হ্যাঁ এই মানুষটা তো সাফার করতেছে, এই মানুষটা তো মেন্টালি সাফার করতেছে, ও তো ফ্রাস্ট্রেটেড সো অ্যাটলিস্ট মানে ওর প্রতি কিছুটা আমরা তো সিম্প্যাথেটিকও থাকতে পারি যে আচ্ছা ঠিক আছে ওকে আমরা নাও চাইতে পারি, কিন্তু মানুষের প্রতি তো কিছুটা সম্মান, মানুষের প্রতি মানুষের সম্মান থাকে না। কিচ্ছু না ভাই, আমার তোমার পলিটিক্যাল অপোজিশনকে দেখার উচিত না, দরকার নেই, কিন্তু ভাই আমি তো একটা মানুষ, আমার উপর দিয়ে যে এই পরিমাণ মেন্টাল টর্চার যাইতেছে, তোমরাই যে এই পরিমাণ মেন্টাল টর্চার করে যাইতেছো, সেটার তো একটা মিনিমাম বুঝ পরামর্শও নাই, মিনিমাম বুঝ কিন্তু তোমাদের মধ্যে নাই। মানে এত চিপ লেভেলের স্টান্ট, এত চিপ, মানে আমি আর আমার এই ঘটনাগুলা দিনের পর দিন দেখতে আই ওয়াজ লাইক ভাই এরা এরকমই, মানে কিচ্ছু করার নাই। মানুষ যখন একটু পাওয়ারের কাছাকাছি আসে না, যখন হচ্ছে পাওয়ারটা চোখে দেখে না, তখন কিভাবে যে চেঞ্জ হয়ে যায়, নীতি কথা সব হইতেছে একেবারে ভাইজা খায়। তখন মানে স্লোগান দেওয়ার সময়, বক্তৃতা দেওয়ার সময় নীতি কথা সবগুলো একদম লম্বা ছুরির মতো বের হয়, কিন্তু হোয়েন পাওয়ার গেটস ইন দ্য মানে কি বলে স্টেজ, পুরা ক্যামেরা অ্যাটেনশন হচ্ছে পাওয়ারের দিকে, দ্যাটস দ্য থিং, মানে সবাই হচ্ছে ক্ষমতার পূজারী। এবং আই ফিল সরি, আমি ওই ভাইয়াটার জন্য আমি সরি ফিল করি যে ওই ভাইয়াটাকে আমি অনেকবার সরি বলছি, যদিও আমি অনেকবার সরি বলছি, ওই ভাইয়াটাও কখনোই সরি ফিল করে নেই, মানে ওই ভাইয়াটাও কোনো সরি প্রয়োজনীয়তা অনুভব করে না। বাট ওই টেবিলের ওই যে কোরামের লোকজন ছিল না, এটার মধ্যে রীতিমতো মরিচ মশলা, জিরা গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া সবকিছু মিলায় তো বিশাল একটা কি বলবো রেজালা বানায় হচ্ছে আমাকে পুরুষ নির্যাতনকারী, মেন্টাল অ্যাসাইলামের রোগী, আরো কি জানি বানাইছে। আচ্ছা হোয়াটএভার ইট ইজ, এগুলো বাদ দিই, ওদের বানাতে ইচ্ছে করছে বানাইছে। তো দেন মুভ ফরওয়ার্ড টু এটাতে গেছে, মানে পুরা মার্চ মাস আমার যখন ইয়েটে চলতেছে, এই যে রোজার ঈদের টাইমটা, এই ঈদের টাইমটা আমি অনেক বেশি সাফার করছিলাম, মেন্টালি অনেক বেশি ডাউন ফিল করতাম। অ্যান্ড তখন আমি আসলে আমার ফ্যামিলির সাথে এবং আশপাশের মানুষের সাথে কথা বলা শুরু করছি, যে আমার মেন্টাল হেলথের বিষয়গুলো শেয়ার করলাম, যে আমি আসলে অনেক বেশি সাফার করতেছি, অনেক বেশি আমি চাপের মধ্যে আছি এবং আর আসলে নিতে পারতেছি না কোনোভাবে। তখন এগেইন মাই ব্রাদার হি কেম ইন টু প্লে অ্যান্ড দেয়ার আর আদার পিপল টু, আমার ফ্রেন্ডরা, আমি আমার ফ্রেন্ডদের কথা অনেক বলবো, মানে আমি আমার জীবনে অনেক ভালো সঙ্গ পাইছি, এটা আমি অনেক লাকি আর কি। অনেক সেহীন সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনার মানুষ আমার আশপাশে আছে, যারা হচ্ছে অন্যদের ক্ষতি না করে কিভাবে মানুষের ভালো করা যায় সে কথাটা চিন্তা করে, মানে নিজের ভালো দরকার কিন্তু আরেকজনের ক্ষতি করে না, এই চিন্তা ভাবনা করার মানুষ আমার আশপাশে প্রচুর আছে, সে কারণে আমি বেঁচে গেছি।
যে এবং তারাই আমাকে পরামর্শ দিছে যে এই প্ল্যাটফর্ম আসলে খুব বেশি কিছু করতে পারবে না, সো ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইট, যে তুমি কি এটা কি করবা। তো এর মধ্যে আমি আসার পরে আরো কিছুদিন মনে হয় টুকটাক চেষ্টা করছিলাম, টুকটাক হ্যাঁ কিছুদিন চেষ্টা করে গেছিলাম যে আচ্ছা এই প্ল্যাটফর্মের কোনো গতি করা যায় কিনা। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম আমি অন্যান্য গেমগুলোও কিছুটা টের পাওয়া শুরু করছি, যেটা আমি এতদিন বুঝতে পারিনি। যেমন ধরেন একজন আমার সামনে এসে বলল যে আপু আপনার উপরেই ভরসা রাখি, আপনি বৈষম্যের দায়িত্ব নেন, আপনার পিছনেই আমরা হাঁটবো। পরের দিন সেদিন রাতের বেলা সে গিয়ে হচ্ছে হেয়ার রোডে গিয়ে কোন কমিটিতে তার কোন পদ হবে সেটা নিয়ে এসে বার্গেনিং করে। এই ধরনের ঘটনা অহরহ হয়েছে, অহরহ, ইট ওয়াজ ভেরি কমন। এবং আমি যখন এগুলো শুনতাম তখন আমার মনে হতো যে কি ব্যাপার, ওনার সকালবেলা আমাকে বললো এখন রাতের বেলা এরকম করতেছে। তখন শুনি বুঝতে পারছি যে আসলে এই প্ল্যাটফর্মটার না এটাই অবস্থা। মানে যাদের ন্যূনতম সেলফ রেসপেক্ট নাই, ন্যূনতম যে মানুষটার যে একটু সেলফ রেসপেক্ট আছে না, সেই জায়গায় টিকতে পারবে না। মানে অনেক নির্লজ্জিত হয় এখানে এইসব জায়গায় থাকতে হইলে। আমিও মনে হয় অনেক নির্লজ্জ ছিলাম, যে জন্য টিকে গেছি অনেকদিন পর্যন্ত কিছু বলিনি। সো যেটা যাই হোক, ওই সময় লিটারেলি আমার অনেক লজ্জা শরমের মাথা খেয়ে আমার এই প্ল্যাটফর্মের সাথে থাকা লাগছে। ওফ মাই গড, এটা অনেক অনেক টার্মোয়েলিং ছিল, অনেক ট্র্যাজিক ইভেন্ট অফ মাই লাইফ। এবং আই ফিল সরি, সত্যি কথা বলি, আমি নিজের জন্য কিছুই, যে আচ্ছা ঠিক আছে যা গেছে গেছে, বাট এই যে পুরো ইভেন্টের মধ্যে দিয়ে আমি গেছি না, আমার না আশ্চর্য লাগে। অরুণিমা তাহসিন আপু কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিছিল, এবং আমি থাকে না স্ক্রল করতে ওই পোস্টে গিয়ে আমার চোখটা আটকে গেছে। এবং উনি বলতেছিল যে ধরেন আওয়ামী লীগের কোনো থাকে না, আওয়ামী লীগের কোনো হায়া শরম নাই, এটা তো বুঝাই যায়। আওয়ামী লীগের কোনো রিমোর্স নাই, মানে কোনো প্রকার দুঃখবোধ নাই, লজ্জা নাই, এটা তো বুঝাই যায় যে এরা এরকমই, এরা জাতগতভাবে নির্লজ্জ। আরেকটা অংশ আচ্ছা ঠিক আছে, যারা জুলাই দেখে নাই, জুলাইয়ের অভ্যুত্থানটা মাঠে নামে নাই, তাদের হয়তো একরকমের অভিজ্ঞতা হলেও হতে পারে, তারা হয়তো একরকম থাকে না, মানুষ তো সবাই একরকম হয় না। তো যারা হয়তো জুলাই আন্দোলনটা ওভাবে করে দেখে নাই, অভ্যুত্থানটা ওভাবে করে সামনে থেকে ছিল না, সেই মানুষগুলো হয়তো অভ্যুত্থানের ব্যাপারে খুব একটা আবেগী না। কিন্তু যে মানুষগুলো এই জুলাইয়ের মধ্য দিয়ে হেঁটে গেছে, এই জুলাইয়ের মধ্য দিয়ে মানে লিটারালি আন্দোলনের ফ্রন্টে ছিল, তারা যখন মানে খুবই চিপ কাজ করে, দ্যাট মানে ওইটা আসলে নেওয়া যায় না। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং, মানে আপনার কাজ কাম দেখলে মনে হয় যে কি রে ভাই, 2 দিন আগে এটা যে লম্বা কথা বলে, ওর কাজের সাথে তো ওর কথা মিলতেছে না। অ্যান্ড দ্যাটস দ্য সেম থিং দ্যাট হ্যাপেন টু মি। আমি কাজ দেখে বলছি কিরে ভাই, মানে হইতেছে না তো, ওর কথা কাজ তো মিলছে না। অ্যান্ড এটা আমার শিক্ষা জীবনের, যে যারা মুখে লম্বা কথা বললেই আসলে মানে ইয়ে করার কিছু নাই। সেম গোস ফর মি, আমিও যদি লম্বা কথা বলি, এটা নেওয়ার আসলে কিছু নাই, বিকজ এভরিথিং ক্যান বি এ বুলশিট ইফ ইউর অ্যাকশন ডাজন্ট স্পিক। এবং আমার লিটারেলি মনে হয় যে কি ব্যাপার, যে মানুষগুলো জুলাইয়ের মধ্যে দিয়ে এভাবে যুদ্ধ করছে, এভাবে ফ্রন্টে ছিল, তারা যখন এইসব চিপ স্টান্ট পুল অফ করে, খুবই ফালতু লাগে আর কি, খুব ফালতু লাগে। মানুষ যে কি ছোট লোক হয় আমি কিভাবে করে বলবো, বোঝানো খুব কঠিন। এবং আরেকটা কথা, যে ভাই আমি মনে করি যে ধরেন আমাদের 3 জন তো ছাত্র উপদেষ্টা ওনারা গেছিল এতে, ওনারা যখন ছাত্র উপদেষ্টা হিসেবে যাচ্ছে আপনার ক্যাবিনেটে, তখন কিন্তু তাদের প্রতিজ্ঞাটা কি ছিল, যে তারা কখনো ইলেকশন করবেন না, তারা একটা স্যাক্রিফাইস করছেন, বিশেষ স্যাক্রিফাইস করছেন। স্যাক্রিফাইসটা কি? অনেক একটা বিশেষ স্যাক্রিফাইস করছেন। স্যাক্রিফাইসটা কি? যে তারা পরবর্তী ইলেকশনে পার্টিসিপেট করবেন না এবং নেশন বিল্ডিং এর কাজে তারা আসলে সরব থাকবে। আচ্ছা, অনেক কষ্ট বসলাম। তো
তো তারা কি বলছে না যে তারা নেশন বিল্ডিং এর কাজে ব্যস্ত, তারা কোনোভাবেই হচ্ছে ইয়ে করবেন না, কি করবেন না, নির্বাচন করবেন না। বাট বিষয়টা কি এরকম হয়েছে? কোনো দিক থেকে কি বিষয়গুলো এরকম হয়েছে? এটা কিন্তু ঘটে নাই। মানে হোয়াই, মানে তারা কি প্রথমে এই কথাটা বলছিল তারা একটা দল করবে, এবং মানে মানে জিনিসটা কেমন না, মানে মানুষ চাচ্ছে যে তারা এই দেশটার জন্য বেটার কিছু করবে, এবং প্রচুর স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টরা আছে যারা চায় এই দেশটার জন্য বেটার কিভাবে করে কিছু কিভাবে করে করা যায় সেটা ভাবতে। এবং আপনি পুরো জিনিসটাকে হচ্ছে, হ্যাঁ মানে পুরো জিনিসটাকে হচ্ছে একটা দলের দিকে ডাইভার্ট করে দিতে যাচ্ছেন, যে একটা দল করতে হবে, দল করলেই দেশে ভালো কিছু সম্ভব। দেশে তো গতানুগতিক রাজনীতির মধ্য দিয়ে যদি পরিবর্তন সম্ভব হইতোই, তাহলে তো এত বছরেই সেটা হতো। দেশে তো সেটা সম্ভব হইতেছে না। দেশে তো নর্মাল পলিটিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় না, খুবই কঠিন। এই সিস্টেমটা শুধুমাত্র ম্যানিপুলেট করা যায়। এবং আপনারা যদি এই প্রতিশ্রুতিগুলা রাখতে না পারেন, হয়তো সার্কামস্ট্যান্সের কারণে আপনারা এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেন নাই, তাহলে আপনারা এটা ক্ল্যারিফিকেশন দেন নাই কেন? মানে ইট ফিলস ভেরি সরি। মানে মনে হয় যে, মানে আমার মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হয়েছে এই 1 বছরে। ইফ আমি যদি একা কিছু কাজ করার চেষ্টা করতাম, আই উড হ্যাভ ডান থিংস বেটার, এবং অনেক টক্সিক মানুষ অ্যাভয়েড করে আমি নিজের মতো একটু বেটার কিছু করতে পারতাম। বাট টু বি অনেস্ট, অনেক বেশি এত টক্সিসিটি ডে টু ডে বেসিসে ডিল করা লাগে। আওয়ামী লীগের টক্সিসিটি ইজ ওয়ে টলারেবল, বাট আপনার আশপাশের মানুষ যাদেরকে আপনার ডে টু ডে বেসিসে চেহারা দেখতে হয়, তারা যখন আপনার ব্যাপারে টক্সিসিটি ছড়াই যাবে, এটা না ডিল করা অনেক কঠিন, অনেক কঠিন। তো এটা আই ডোন্ট নো, যে এখন এসে মনে হয় যে এগুলো অর্থিত না, এটা এই সময়টা আসলে অর্থিত ছিল না। পড়াশোনা করতে পারিনি, মানে পড়াশোনা করার একটা প্ল্যান ছিল, ওইটাও শেষ করতে পারিনি। খুব মনে হয় যে এখন এক জায়গায় স্টাক হয়ে আছি, কারণ আমাদের উপর তো ওই মেন্টাল টোলটা গেছে। আমাদের তো স্বপ্নটা ছিল, আরেকজনের মধ্যে স্বপ্ন নাই থাকতে পারে, তার স্বপ্নটা হয়তো থাকতে পারে যে সে চাঁদাবাজি করবে, সে ইয়ে করবে, এই করবে, সেই করবে। আমার মধ্যে তো স্বপ্নটা ছিল যে আমি দেশটার জন্য বেটার কিছু করব। সো হোয়াই ইন দি ওয়ার্ল্ড তোমার আমার ড্রিমটাকে শেয়ার করতে হইলো? দরকার কি ছিল তোমার আমারে ইউজ করার? দরকারই বা কি ছিল? আমার শুধু এটাই ভাবছি আর কি, যে ভাই আমারে ডাইকা আইনা, বললাম না আমি যেটা বর্ণনা দিলাম শুরুতে আপনাদেরকে, যে আমাকে কিন্তু ওনারাই বলছে, এবং খুবই সুন্দর করেই বলছে, এবং আমিও আমার জায়গা থেকে যথেষ্ট ক্লিয়ারলি বলছি, কারো কথার মধ্যেই কোনো অস্পষ্টতা ছিল না। অ্যান্ড দেন ইউ আর জাস্ট মানে ইউজিং মি লাইক এ টিস্যু পেপার, নাথিং এলস। আমি টিস্যু পেপার না তো। আবার বলা হয় যে আমি নাকি সেমিনার সিম্পোজিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার পর অ্যাটেন্ড করা শিখছি। ভাই মানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে সেমিনার সিম্পোজিয়াম কেন অ্যাটেন্ড করতে যাব? আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমি যথেষ্ট একটা ডিউটি হিসেবে নিছি। বিলিভ মি অর নট, আমার অতটুকু ক্যালিবার, অতটুকু নেটওয়ার্কিং ফ্রম দ্য ভেরি বিগিনিং ছিল, যেটা দিয়ে আমি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম বা কনফারেন্স এসব জায়গায় যাইতে পারবো। ওইটার জন্য আমার আপনাদের বিশেষ কি বলা যায় আশীর্বাদের আসলে কোনো দরকার নেই, নিজেদেরকে এত ইম্পর্টেন্ট মনে করারও কোনো দরকার নেই যে আমার কোনো একটা সেমিনার, সিম্পোজিয়ামের জন্য বা কনফারেন্সের জন্য আপনাদের আশীর্বাদ এবং আপনাদের বিশেষ মদতপুষ্ট হয়ে আসতে হবে। আমি মানে বিভিন্ন জায়গায় ধরেন কোন একটা প্রোগ্রামে ডাকতেছে, কোন একটা ইয়েতে ডাকতেছে, অনুষ্ঠান মানে কোন একটা হচ্ছে যে ধরেন অনুষ্ঠানগুলোতে ডাকতেছে বা ক্যাম্পাসগুলোতে ডাকতেছে, সব জায়গায় আমাকে আগে থেকে চিনেই বলেই আমাকে ডাকে। এরকম তো না যে ভাই, এবং বৈষম্য বিরোধী ইটস লাইক একটা নতুন মানে পরিচয়, মুখপাত্র জিনিসটা একটা নতুন পরিচয়। সেটার জন্যই তো হচ্ছে যে এইটার হয়তো আমার রেসপন্সিবিলিটি একটু বেশি, আমার হয়তো একটু বেশি রেসপন্সিবল আচরণ করতে হবে। কিন্তু আদার দেন দ্যাট এই জিনিসটা ক্লেম করা যে আরে ওর তো আর কিছুই ছিল না, এই বৈষম্যবিরোধী মুখপাত্র হওয়ার পরেই তো দুনিয়ার সবকিছু পাইলো, নো, দিস ইজ নট দ্য থিং।
না 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 না, এটা আমি নিবই না, এটা আমি নিবই না। কিরে ভাই, বানের জলে ভাইসা ভাইসা আসছি? হ্যাঁ, যেভাবে করে আচরণ করে, মানে মনে হয় যে বানের জলে ভেসে 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 আমি হচ্ছে যে এতদূর পর্যন্ত আসছি। কোনো প্রকার হায়া শরম নাই, নিজেরাও জানে, বুঝছেন, মানে নিজেরাও জানে যে এগুলা দিয়ে কিছুই হয় নাই, তাও ওগুলা ভাঙা রেডিওর মতো বলতেই থাকবে। কারণ আমি যেহেতু কিছু বলতেছে না, নিজেদের ভাঙা রেডিওর মতো বাঁচতে থাকবে আর কি, এটাই হচ্ছে সিস্টেম। আরেকটা কিছু নিয়ে বলতে যাচ্ছিলাম, যেটা বলতে যাচ্ছিলাম যে অনেক বেশি টাইম ওয়েস্ট হয়েছে, এটা মনে করি আর একটু বেটার কিছু করতে পারতাম। আর একটা কথা বলবো যে জুলাই তো অনেক বড় এক্সপিরিয়েন্স না, এটা তো অনেক বড় স্কেলের একটা এক্সপিরিয়েন্স ছিল, সবার জন্যই অনেক বড় ট্রমা বলা যায়। মানুষ যে এই পরিমাণ ফাইট করছে রাস্তায়, আনবিলিভেবল। আমি কিভাবে আমরা জুলাই আগস্টের ওই আন্দোলনটা পার করছি আমার এখনো অবাক লাগে। এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমার মাথায় না একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়, মানে এটা তো আমার মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে। দিস ইজ অলসো এ থিং। সো নিজেকে এরকম খুব অদ্ভুত ক্লাউনারি ফিল হচ্ছিল আর কি, যে কি ব্যাপার, মানে এগুলোও হয়, আমি তো জানি না। তো কারণ আমাদের আসলে কখনো দরকারই হয়নি, আমার কখনো মাথায় আসে না যে এগুলোতে টাকা পয়সা ইনকাম করা যায়। কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপিরিয়েন্স। সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে, খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে। আর যতটুকু অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি, আমি এতটুকু বলতে পারি যে আই হ্যাভ এ প্রিটি মানে গুড লাইফ। আমি যথেষ্ট কি বলা যায়, ওয়েল অফ ফ্যামিলি থেকে বিলং করি। জীবনে এত খারাপ অবস্থা আসে নাই। আমার স্কলারশিপের জন্য ভাই দরকার নেই সব পরিচয়। যদি কেউ মনে করে থাকেন যে হ্যাঁ 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 ও তো এখন গিয়ে বিদেশ যাবে, ভাই আমার আল্লাহ আমাকে সিজিপিও দিছে ভালো, কিচ্ছু লাগে না। আমার কাছে ভালো সিজিপিও আছে, আমি ভালো সাবজেক্টেও পড়ছি। যদি আমি মনে করি যে আমার একটা ভালো স্কলারশিপ লাগবে, আই ক্যান গেট ইট বাই মাই সেলফ। আমার ওই ক্যাপলিভার আছে, ওই ক্যাপাসিটি আছে, এবং ফর্চুনেটলি আমার ফ্যামিলিরও আমার প্রতি ওই সাপোর্টটা আছে। ঠিক আছে, আমার ফ্যামিলি আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করে না। আমার ফ্যামিলি আমাকে একটা হিউম্যান বিইং হিসেবে দেখে এবং চায় আমি দেশের জন্য বেটার কিছু করি। আমার যে চাচা আমাকে বলছে যে ইউ আর নট এ সেলেবল কমিউনিটি। আমাকে সে বলছে যে ইউ আর নট এ সেলেবল কমিউনিটি। এই কথাটা আমি যাতে কি বলে আসছি। সো ইফ আই গট এ চান্স, যে আমি যদি ওই সময়েও কোনো টক শোতে আমাকে দাওয়াত দিত বা কোনো একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত দিত, আমি ওখানে গিয়ে যদি বলতাম যে আই এম নট এ সেলেবল কমিউনিটি অর উই আর নট এ সেলেবল কমিউনিটি, আমরা বিক্রিযোগ্য না, এটা অনেক বড় ইনার পিস ক্রিয়েট করতো। এবং আই ক্যান স্টিল ফিল দ্য স্ট্রেংথ ইন হিজ ভয়েস, যে উনি কথাটা যে বলছিল এত সময়ের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু এই কথাগুলো বলে। যে পরিমাণ গার্ডস এবং যে পরিমাণ অনার, মানে সম্মান, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং এটা কি বলে না, একটা ব্যক্তিত্ব আসলে হোল্ড করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখে আসছি। সো আই ডোন্ট নিড দ্যাট সর্ট অফ থিং। বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তো দূর পর্যন্ত এসব কিছু প্রোভাইড করতে পারবে না। আমাদের আল্লাহর রহমতে ওই ক্যাপাবিলিটি আছে। আমাদের বরং যেটা দরকার, মানে আমার বরং যেটা দরকার, আমি কিভাবে করে আরো বিগার স্কেলে আমার ক্যাপাসিটিটাকে ব্যবহার করতে পারি, আরো বেশি মানুষকে ধারণ করতে পারি। কারণ সবাই তো আর প্রিভিলেজ না, আমি যথেষ্ট প্রিভিলেজ, সব দিক থেকে প্রিভিলেজ, সবাই তো প্রিভিলেজ না। তো আমার চিন্তাটা হচ্ছে সবসময় ওরকম ছিল, ওয়েলফেয়ার টাইপের চিন্তা ভাবনা। তো কেউ টাকা পয়সার ব্যাপারে জিজ্ঞেস করলে এটাই বলবো যে আই এম উমামা ফাতেমা, আই এম নট এ সেলেবল কমোডিটি। এবং আমার ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট,
আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো, আমি এখানেই থাকবো, আমি এখানেই টিকে থাকবো। এবং আমি একদিনে জুলাইয়ে আমার জীবন শুরু হয় নাই, এই জুলাইয়ে শেষও হবে না, আরো বহু জুলাই আসবে, আরো বহুবার এই রাস্তায় হাঁটাই হবে। জীবনের অনেক অলিগলি এখনো হাঁটা বাকি, সত্যি কথা বলতে। পড়াশোনা করা বাকি, পড়াশোনা কিচ্ছু করি নাই, সব বন্ধ করে বসে আছি। যদিও অনেক বেশি লাইফ লেসন শেখা হয়েছে, মানুষকে অনেক বেশি আগের তুলনায় জাজ করতে পারি, বাট দের ইজ লং ওয়ে টু গো। এবং আমি চাই যে আমি যা দেখছি, যা শিখছি, আমার পরবর্তী কোনো মানুষকে যাতে ওই সাফারিংস এর মধ্য দিয়ে যেতে না হয়। এবং বাংলাদেশ অনেক কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে এসে পৌঁছাইছে। ইটস অল ট্রু, মানে বাংলাদেশ অনেক কঠিন পলিটিক্যাল পরিস্থিতি, মানে নির্বাচন, সংস্কার, এই গভর্নমেন্ট যে কি করতেছে, আসলে গভর্নমেন্টের কোনো কুলকিনারা পাচ্ছি না। মানে এই সবকিছুই আছে, ইটস ট্রু, কিন্তু সবকিছুর মধ্যে ফাইট করে যেতে হবে। তো সবাই সাথে থাকিয়েন, আর এতটুকু বিশ্বাস রাখিয়েন যে আমি আসি, ঠিক আছে, আমি আসি, আমার ওই ক্যাপাসিটিটা আছে, অতটুকু গ্রিপটা আছে, এবং মানুষ হিসেবে আমার অতটুকু ব্যক্তিত্বটা আছে, ঠিক আছে। তো অনেকে অনেক কথা বলবে, অনেক আজে বাজে কথা আমার ব্যাপারে বলবে, বলতে থাকুক। আই সিনো, মানে মানুষের মুখ আছে, শেখ হাসিনাও কারো মুখ বন্ধ করতে পারে নাই, তো বাঙালির মুখ বন্ধ করা খুবই কঠিন। তো যার মুখ আছে সে বলতে থাকুক। আমাদের যে কাজ, আমি যদি মনে করি যে আমি ভালো কাজ করার ক্যাপাসিটি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি সেটা করে যাবো আর কি।